হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা ক্লাস 11 এর একটি বিশেষ ইউনিট কাইনেমেটিক্স এর অন্তর্গত একটি বিশেষ টপিক স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিতে একদমই ভুলো না। দেখো ফ্রেন্ডস, প্রথমত আমি তোমাদেরকে বলি যে প্রাকৃতিক রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি তাকে দুভাগে ভাগ করা যায়, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তোমরা এটা ক্লাস 9-10-এ জেনে এসেছো। স্কেলার রাশি কাকে বলে? তার সংজ্ঞা দেখো যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই বা দিক নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন উদাহরণ ভর, সময়, ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি। বোঝা গেল? যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো স্পেসিফিক ডিরেকশন অর্থাৎ দিক নেই বা অভিমুখ নেই, তাকে আমরা বলবো কি স্কেলার রাশি। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশি কেবলমাত্র মান এবং দিক দুটোই আছে, শুধু এই দুটো থাকলে হবে না। তোমরা ক্লাস 9-এ এইটা সংজ্ঞা পড়েছো যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে এবং অভিমুখ আছে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু ক্লাস 11-এ উঠে আর একটা লাইন তোমরা মুখস্থ করবে, যে যাদের যোগ ভেক্টর যোগের বিশেষ সূত্রানুযায়ী হয়। এই লাইনটি ইম্পর্টেন্ট। যাদের যোগ ভেক্টর যোগের বিশেষ সূত্রানুযায়ী হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। আমরা তো স্কেলার রাশির যোগ জানি, যে স্কেলার রাশি কি কি হতে পারে। যেমন হচ্ছে 2, 3, 4, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এগুলোকে সাধারণ নিয়মে, বীজগাণিতিক নিয়মে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়। কিন্তু ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু সাধারণ অ্যালজেব্রিক অর্থাৎ বীজগাণিতিক নিয়মে হয় না। আমরা ভেক্টর রাশি নিলাম। ভেক্টর রাশি কি কি হতে পারে দেখো বন্ধুরা: সরণ, গতিবেগ, ত্বরণ, মন্দন, ভরবেগ, বল, টর্ক ইত্যাদি হতে পারে। তো এই ভেক্টর রাশি সময়ের যোগফল কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। এদের বিশেষ কিছু সূত্র আছে, যেমন সামান্তরিক সূত্র হতে পারে, বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। এই সূত্রগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্পেসিফিক যে ডেফিনেশন এবং তাদের এক্সাম্পল। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে। এবার দেখো কিছু কি পয়েন্টস দেখে নেওয়া যাক, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে তোমরা দেখতে পাবে যে এই রেক্ট্যাঙ্গেলের কি আছে, লেন্থ আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে, এবং তার পাশাপাশি ব্রেথ অর্থাৎ প্রস্থ আছে, তাই তো? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা, তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ হয়। তাহলে ক্ষেত্রফল তো তোমরা বলবে যে এটা তো একটা স্কেলার রাশি। যদি এটা হয়, ধরে নাও সাপোজ এটা 2 মিটার, লেন্থটা 2 মিটার আর ব্রেথটা দেখা গেল 5 মিটার হলো, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলটা কত হবে? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা হবে কত? লেন্থ ইন্টু ব্রেথ অর্থাৎ 2 × 5, 10 মিটার স্কোয়ার। এটা তোমরা বলবে। তাহলে 10টা তো একটা স্কেলার, তাই তো? স্কেলার কোয়ান্টিটি। তার মানে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, মান আছে। তার মানে এরিয়াটা কোথায়? তোমরা স্যার বলছেন যে এরিয়াটা শুধুমাত্র যে ডিরেকশন আছে কোথায়? না, এরিয়াটা ডিরেকশন হচ্ছে তলের সঙ্গে লম্ব বরাবর। তোমরা যদি এটাকে একটা খাতার তল মনে করো, তাহলে তার লম্ব বরাবরই হবে কি ক্ষেত্রফলটার অভিমুখ, তাই তো? ক্ষেত্রফলটার অভিমুখ। তাহলে ক্ষেত্রফলের অভিমুখকে এন ক্যাপ দিয়ে ডিনোট করা হয়। বুঝা গেল? ক্ষেত্রফলের মানও আছে এবং দিকও আছে, তাই ক্ষেত্রফল আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্কেলার, কিন্তু এটা একটা ভেক্টর রাশি। ওকে? এবং এই ভেক্টরটার অভিমুখ হবে কোথায়? খাতাটা যদি একটা ক্ষেত্রফল হয় তার তলের সঙ্গে লম্ব বরাবর হবে। বুঝা গেল? এরপরে আমরা আসি যে এই যে দেখো 2 নম্বর পয়েন্টে লেখা আছে যে তড়িৎ প্রবাহ এবং চাপ হলো স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ এবং চাপ স্কেলার রাশি। এখানেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তড়িৎ প্রবাহ তো আমরা পড়েছিলাম যে স্যার একটা যদি ব্যাটারি কানেকশন করি, যে এখানে যদি একটা ব্যাটারি কানেকশন করি, এটা পজিটিভ মেরু, এটা নেগেটিভ মেরু, তার সঙ্গে কোনো একটা রেজিস্ট্যান্স আমরা যদি এখানে যোগ করে দিই, তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো, যে কোনো একটা রেজিস্ট্যান্স যদি যোগ করে দিই তাহলে কি হবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে কে যায়? ইলেকট্রন যায়। নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন যাবে, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, তড়িৎ প্রবাহ যাবে। এখানে যদি রেজিস্ট্যান্স আর একটা অ্যাড করে দেওয়া যায়,
তাহলে এইরকম ডিরেকশনে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে কারেন্টে তো নির্দিষ্ট ডিরেকশন আছে স্যার, যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে কারেন্টটা, এবং ধরলাম যে এই কারেন্টটা 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে নির্দিষ্ট মান আছে এবং দিকও আছে। তা সত্ত্বেও তড়িৎ প্রবাহ বা কারেন্টটা কেন ভেক্টর রাশি হচ্ছে না? এর কারণ হলো যে এই তড়িৎ প্রবাহ না, দেখো, ভেক্টর যোগের বিশেষ সূত্র মান্য করে না। আমি ফার্স্টেই তোমাদেরকে সংজ্ঞাতে বলেছিলাম যে ভেক্টর রাশি মানে কি, শুধুমাত্র মান এবং অভিমুখ থাকবে তা নয়, তার সঙ্গে সঙ্গে ভেক্টর যোগের বিশেষ সূত্রগুলো মান্য হতে হবে। তো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখা যায় যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট গেলেও ভেক্টর যোগের বিশেষ সূত্রগুলো মেনে চলে না। ঠিক একই রকম ভাবে চাপের ক্ষেত্রেও হয়। চাপ তোমরা জানো যে পার্শ্ব চাপ হয়, ঊর্ধ্ব চাপ হয়, নিম্ন চাপ হয়। তাহলে পার্শ্ব চাপ হয়, ঊর্ধ্ব চাপ হয় মানে কি, একটা নির্দিষ্ট দিকে তো চাপ দিচ্ছি, যে ঊর্ধ্ব চাপ উপরের দিকে চাপ দিচ্ছি, কত প্রেসার দিচ্ছি, দেখা গেল কিছু একটা কোয়ান্টিটি বলে দিল, তার মানে ম্যাগনিটিউডও আছে, তার সঙ্গে ডিরেকশন আছে, তবুও তা ভেক্টর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এরা ভেক্টর যোগের বিশেষ সূত্রগুলো মান্য করে না, তাই জন্য। 3 নম্বর পয়েন্ট দেখো, যে জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক, যাকে তোমরা জানো যে মোমেন্ট অফ ইনার্শিয়া নামে, এবং প্রতিসরাঙ্ক, এরা একটি বিশেষ রাশি যেটা স্কেলারও নয় আবার ভেক্টরও নয়। তারা হচ্ছে টেনসর রাশির অন্তর্গত। টেনসর একটা বিশেষ রাশি। টেনসর রাশি সম্পর্কে তোমাদের বলে রাখি যে এই রাশিটার কি হবে, মান থাকবে এবং বিভিন্ন দিকে মান থাকবে, তাই তো? এর বিভিন্ন দিকে মান রয়েছে। এটা একটা ভৌত রাশি, একটা নির্দিষ্ট স্পেসিফিক ডিরেকশনে, যেমন ভেক্টর রাশি কি বললাম যে একটা নির্দিষ্ট দিক রয়েছে, কিন্তু টেনসর রাশি বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন, এবং বিভিন্ন দিকে বিভিন্ন মান রয়েছে। এটুকুই তোমরা মনে রাখবে। এবার আসি আমরা পোলার ভেক্টর সম্পর্কে। পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর, দুটো আরো ভেক্টর আছে, যেগুলোর নাম তোমাদের বিশেষভাবে জানা গুরুত্বপূর্ণ, এবং তাদের স্পেসিফিক যে ডেফিনেশন এবং এক্সাম্পল সেটা অবশ্যই জানতে হবে। দেখো, পোলার ভেক্টর কি, যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির দিকে তীর চিহ্নযুক্ত রেখাংশের দ্বারা প্রকাশ করা যায় তাদের বলা হয় পোলার ভেক্টর। তোমরা বুঝতে পারলে না? উদাহরণ দেওয়া আছে, দেখো, সরণ, গতিবেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি ইত্যাদি কি পোলার ভেক্টর। তাহলে সংজ্ঞাটা কি বললো, যে যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির অভিমুখে তীর চিহ্নযুক্ত রেখাংশের দ্বারা প্রকাশ করা যায়। সাপোজ ধরো যে সরণ, সরণ যদি বলি যে কোনো একটা ব্যক্তি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে গেল, ঠিক আছে? তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে গেল, দেখা গেল 2 মিটার সরণ হলো, ব্যক্তিটা 2 মিটার সরণ হলো। এ থেকে বি পয়েন্টে গেল, তাহলে ব্যক্তিটার কত মিটার সরণ হলো? 2 মিটার সরণ হলো। তার মানে কি হচ্ছে, এর একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, একটা টার্মিনাল পয়েন্ট আছে, একটা প্রাথমিক বিন্দু আছে, একটা অন্তিম বিন্দু আছে। আর সংজ্ঞাতে কি বলা হয়েছিল, যে যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির অভিমুখে তীর চিহ্ন যুক্ত রেখাংশের দ্বারা প্রকাশ করা যায়। তার মানে সরণটা কি একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশিকে রাশির অভিমুখে আমরা কি করেছি, তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি, তো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি তো যে ব্যক্তিটা এ থেকে বি পয়েন্টে গেল, তার মানে ব্যক্তিটার সরণ হলো 2 মিটার, আমরা তীর চিহ্ন দিয়ে দেখাতে পেরেছি। তার মানে এই সরণটা হচ্ছে কি একটা পোলার ভেক্টর। মনে রাখবে, পোলার ভেক্টর কি একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? ভেক্টর রাশিকে রাশির অভিমুখে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এইভাবে আমরা গতিবেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি ভেক্টর রাশিকেও পোলার ভেক্টর বলতে পারি, কারণ এদের একটা স্পেসিফিক ডিরেকশন আছে। এবার দেখো অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে কি, যে যে সমস্ত ভেক্টর কোনো না কোনো প্রকার ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত এবং যাদেরকে ঘূর্ণাক্ষের সমান্তরাল রেখাংশ দ্বারা প্রকাশ করা যায়, তাদেরকে বলা হয় অক্ষীয় ভেক্টর, বা ইংলিশ নেমটা কি, অ্যাক্সিয়াল ভেক্টর। এদের অভিমুখটা হয় দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত। দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম কি, এটা নিয়ে আমি পরে ডিসকাশন করব। এটা ভেক্টর যখন মাল্টিপ্লিকেশন আসবে, যখন ক্রস প্রোডাক্ট আসবে তখন আসবে। যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো ডেফিনেশন, যে যে সমস্ত ভেক্টর রাশিকে কি করব, কোনো না কোনো প্রকার ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত হবে, যে সমস্ত ভেক্টর রাশি। ধরো উদাহরণ দেওয়া আছে, দেখো, কৌণিক সরণ, কৌণিক গতিবেগ, কৌণিক ত্বরণ। কৌণিক কথাটা এসছে, তার মানে কি, কৌণিক মানে হচ্ছে ঘুরছে। দেখা গেল তোমাদের বাড়ি যে ফ্যান আছে, ফ্যান ঘুরছে, তাহলে ঘুরছে মানে কি, যে কৌণিক বেগ আছে ফ্যানটার, ফ্যানটার কৌণিক ত্বরণ আছে, কৌণিক গতিবেগ আছে, তাই তো? তার মানে কৌণিক সরণ হচ্ছে, গতিবেগ আছে, ত্বরণ আছে, সবই আছে, কিন্তু কৌণিক অ্যাঙ্গুলার। এবং যে সমস্ত ভেক্টরটা কি হবে, কোনো না কোনো প্রকার ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত হবে, তাদেরকে, এবং যাদের ঘূর্ণাক্ষের সমান্তরাল রেখাংশ দ্বারা প্রকাশ করা যাবে। মনে করো যে একটা বস্তুকণা ঘুরছে, এইভাবে এইভাবে ঘুরছে, তাহলে এটা হলো ঘূর্ণাক্ষ, এটা হলো ঘূর্ণাক্ষ। তাহলে ঘূর্ণাক্ষটা এই যে দেখো ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে এটা হলো ঘূর্ণাক্ষ।
তার মানে কি হলো, পূর্ণাঙ্কের সমান্তরাল রেখাংশ দ্বারা প্রকাশ করা যাচ্ছে যে সমস্ত ভেক্টর রাশিকে। এটা একটা তো ভেক্টর, এটা হলো কৌণিক বেগ, কৌণিক গতিবেগ, এটা একটা ভেক্টর। তার মানে এই কৌণিক গতিবেগকে আমরা কি করছি, তীর চিহ্নযুক্ত রেখাংশের দ্বারা প্রকাশ করতে পারছি। তার মানে এটা হলো কি একটা অ্যাক্সিয়াল ভেক্টর। কৌণিক গতিবেগ একটি অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, আশা করি তোমরা এই অ্যাক্সিয়াল ভেক্টর সম্পর্কে বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। দেখো, ভেক্টর শুধুমাত্র একটা পার্টে বিভক্ত নয়। তোমরা 9-10 এ পড়েছো যে ভেক্টরের সংজ্ঞা, স্কেলারের সংজ্ঞা, স্কেলার কোয়ান্টিটির সংজ্ঞা, তার এক্সাম্পল, এগুলো। কিন্তু এবার ভেক্টরের বিভিন্ন টাইপস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর টাইপস লেখা আছে, দেখো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এই সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর আছে। তারপরে দেখো 2 নম্বর দেওয়া আছে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। দেখো ছবি দেওয়া আছে, এগুলোর সংজ্ঞাগুলো তোমরা বইয়ে দেখতে পাবে, বইয়ে দেখে নেবে, ওখানে ভালো করে লেখা আছে, আমি আর লিখিনি। সমান ভেক্টর কাকে বলে? যে একই রাশি বা একই জাতীয় দুটি ভেক্টরের মান এবং দিক যদি একই হয়, তাহলে তাদের সমান ভেক্টর বলে। দেখো এ বি আর এ ড্যাশ বি ড্যাশ, এই অভিমুখটা সবসময় দেখবে ভেক্টর রাশিকে লেখার সময়। এই দেখো এ বি লিখেছি, তার মাথায় একটা দাগ দিয়ে দিয়েছি, তীর চিহ্ন দিয়ে দিয়েছি। ভেক্টর রাশি লেখার সময় এই তীর চিহ্নটা অবশ্যই দিবে। যদি না দাও তাহলে এটা স্কেলার ম্যাগনিটিউডকে প্রকাশ করে। আর এই এবিটা দিলে কি দেখাবে, এবির মাথায় এই তীর চিহ্নটা দিলে এটা প্রকাশ করবে যে ভেক্টর রাশিটাকে। কারণ ভেক্টর রাশি কি আছে, মান আছে এবং দিক আছে। এই এবিটার মান আছে এবং দিক আছে, এবিটার মান আছে এবং দিক আছে। বোঝা গেল? তো সমান ভেক্টর মানে হচ্ছে, ধরে নাও একটা বস্তু কণার উপর 25 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তু কণাটার সরণ হলো 25 মিটার। তার মানে এইটা কি সমান ভেক্টর হবে? না, এটা সমান ভেক্টর হবে না। কারণ আমি বলেছি সংজ্ঞাতে যে সমান ভেক্টর হতে গেলে কি হবে, একই রাশির বা একই জাতীয় দুটা ভেক্টর হতে হবে। শুধুমাত্র মান হলো এবং অভিমুখটা সমান হয়ে গেল তাহলে হবে না, একই রাশির বা একই জাতীয় হতে হবে। আমি একটা বস্তুকণার উপর 25 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, যার জন্য বস্তুকণাটার সরণ হয়েছে দেখা গেল 25 মিটার। তো এই সরণ এবং বল, এই দুটো কি একই রাশির অন্তর্গত? হ্যাঁ, এটা ভেক্টর রাশি, কিন্তু একই জাতীয়? একই জাতীয় না। সরণ আলাদা, আবার বলটা আলাদা। হয় দুটোই বল হতে হবে, না হয় দুটোই সরণ হতে হবে। তাহলে কি হবে, ভেক্টর রাশি সমান ভেক্টর বলতে পারবো, ইকুয়াল ভেক্টর বলতে পারবো। একই রকম ভাবে অপোজিট ভেক্টর অর্থাৎ বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের সংজ্ঞা কি বলছে, যে একই রাশির অন্তর্গত দুটো ভেক্টরের পরম মান সমান, কিন্তু অভিমুখ যদি বিপরীত হয় এবং একই রাশির হতে হবে বা একই জাতীয় হতে হবে, তাহলেই তাকে বলবো অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা যে এ বি যে দিকে যাচ্ছে, যে ডিরেকশনে যাচ্ছে, এ ড্যাশ বি ড্যাশ কিন্তু অপোজিট ডিরেকশনে যাচ্ছে। মানে এ বিটা যদি পজিটিভ হয়, এ ড্যাশ বি ড্যাশটা কি হবে, নেগেটিভ হবে, তাই তো? এ বিটা যদি পজিটিভ হয়, এ ড্যাশ বি ড্যাশটা হবে কি, নেগেটিভ। এটা বলতে পারবো। তার মানে এটা হলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের সংজ্ঞাতেও একই জাতীয় বা একই রাশির, এই কথাটা মনে রাখতে হবে। শুধুমাত্র মান এবং দিক অপোজিট হয়ে গেল, মান সমান হলো, তাহলে তাকে বিপরীত ভেক্টর বলবো তা না, একই জাতীয় হতে হবে। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এবার দেখো একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখবে, যে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কাদের বলবো, যে যে সমস্ত ভেক্টরের কি হবে, মান নির্বিশেষে, মানে মানটা নিব না, মান যেটা সে হতে পারে, আলাদা হতে পারে, কিন্তু মান নির্বিশেষে সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলছি। দেখো এখানে এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, দেখো দিকগুলো আলাদা, আবার মানটাও আলাদা হতে হবে। কিন্তু কি হবে, এই ভেক্টরগুলো পরস্পর পরস্পরের সমান্তরাল আছে বা বিষম সমান্তরাল আছে, তাহলে সেই ভেক্টরগুলোকে একরেখীয় ভেক্টর বলবো। একরেখীয় ভেক্টর মানে হচ্ছে যে একটা রেখায় উপস্থিত হবে সমস্ত ভেক্টর। মনে করো এটা একটা রেখা, তো তাহলে এই রেখাতে এ ভেক্টর আছে, এখানে আবার বি ভেক্টর আছে, তাই তো? দিক যেদিক হোক, যে দিক যেদিক খুশি সেদিক হোক, সেটা দেখে লাভ নেই। এখানে দেখো যে সি ভেক্টরটা বি ভেক্টরের অপোজিট ডিরেকশনে আছে, কিন্তু একটা রেখায় অবস্থান করছে। ওই জন্য মান নির্বিশেষে সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে বলা হয় একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ওকে, এবার আসি কপ্লেনার ভেক্টর, যার বাংলা নাম একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর মানে বুঝতেই পারছো যে বাংলা টার্মটা দেখে, এই সমস্ত ভেক্টর গুলো কি হবে, একটা তলে অবস্থান করবে, একটা তলে। যদি এটা একটা তল হয়, তাহলে এই তলটাতে সমস্ত ভেক্টর গুলো অবস্থান করছে, এ বি সি, এই সমস্ত ভেক্টর গুলো একটা তল পি কিউ আর এস তলে অবস্থান করছে।
তার মানে যে সমস্ত ভেক্টর একই সমতলে অবস্থান করবে তাদের বলবো একতলীয় ভেক্টর। যেমন আমাদের এই সমতল, সেটা একটা দ্বিমাত্রিক ভেক্টর বলা হয়। সমতলটা কি দ্বিমাত্রিক, তো 2D, কারণ এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। সমতল হলো দ্বিমাত্রিক, তাহলে সমতলের উপর যে সমস্ত ভেক্টর অবস্থান করবে তাদের বলবো দ্বিমাত্রিক ভেক্টর। ঠিক আছে, এবার আসি সমবিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল আর কনকারেন্ট ভেক্টর। সমবিন্দু ভেক্টর কি, যে সমস্ত ভেক্টরের আদিবিন্দু একটাই হবে তাদের বলবো সমবিন্দু ভেক্টর। যে সমস্ত ভেক্টরের আদিবিন্দু একই, দেখো এই চিত্রে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এই দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই প্রত্যেকের আদিবিন্দু কি বলতো একই। আদিবিন্দু একই মানে আদিবিন্দু হচ্ছে এ, আদিবিন্দুটা কি এ। তাই জন্য এই সমস্ত ভেক্টর গুলোকে বলবো সমবিন্দু ভেক্টর, কারণ একটা বিন্দু থেকে দেখো উৎপত্তি লাভ করেছে, ছড়িয়ে গেছে। তাহলে এই ভেক্টর গুলোকে কি বলবো সমবিন্দু ভেক্টর বলবো। এবার আসি ত্রিমাত্রিক ভেক্টর। ত্রিমাত্রিক মানে বুঝতেই পারছো যে 3D, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে অবস্থান করবে। আমরা যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা নিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড, তাহলে এর রেসপেক্টে কোনো একটা পয়েন্ট, দেখা গেল এ পয়েন্টে বিন্দুটা আছে, তার মানে এ পয়েন্টের যে পজিশনটা হবে সেটা এক্স, এক্স অক্ষ বরাবর এক্স আসলো, আবার ওয়াই বরাবর ওয়াই গেল, আবার জেড বরাবর জেড গেল, তার মানে এক্স কমা ওয়াই কমা জেড, এটা হবে এই বিন্দুটার পজিশন। তাহলে পজিশন ভেক্টর কাকে বলবো, পজিশন ভেক্টর বলছি সরি, ত্রিমাত্রিক ভেক্টর কাকে বলবো, যে ত্রিমাত্রিক দেশে অবস্থানকারী ভেক্টরকে ত্রিমাত্রিক ভেক্টর বলবো। ঠিক আছে, তার মানে ও এটা হলো এ ভেক্টর, যেটা একটা ত্রিমাত্রিক দেশে অবস্থান করছে। ওকে, এরপর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর আলোচনা করার আগে আমরা আসি প্রথমে অবস্থান ভেক্টর সম্পর্কে আলোচনা করি। যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি, দেখো সংজ্ঞাটা বলা হয় যে কোনো অক্ষ ব্যবস্থায় মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাদের তাদেরকে বা তাকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয়। মানে কোনো একটা অক্ষ ব্যবস্থা, ধরো যে এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড, এই অ্যাক্সিসে কোনো একটা পয়েন্ট পি, এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর আর দিয়ে সূচিত করছি। কারণ পি বিন্দুটা কোথায় আছে, এই দেখো এক্স অক্ষ বরাবর গিয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবর গিয়েছে, আবার জেড অক্ষ বরাবরও গিয়েছে, তাই তো। তার মানে এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে তার কোঅর্ডিনেট। এবং ও পি, এটা হলো আর ভেক্টর দিয়ে সূচিত করছি। এবং আর ভেক্টরকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, কারণ এক্স অক্ষ বরাবর বলতেই পারি যে এটা আই ক্যাপ আছে, ওয়াই অক্ষ বরাবর এটা জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর এটা কে ক্যাপ, এভাবে ধরা হয়। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি, এগুলো একটা কোঅর্ডিনেট ব্যবস্থায় ব্যবহৃত ইউনিট ভেক্টর। বোঝা গেল যে যেটা ডিরেকশন বোঝাতে ব্যবহৃত হয়। যে আই ক্যাপ মানে এক্স অক্ষ, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ, কে ক্যাপ মানে জেড অক্ষ, এটা তোমরা মনে রাখবে। যে ও এক্স বরাবর আই ক্যাপ, ও ওয়াই বরাবর জে ক্যাপ, আর ও জেড বরাবর কে ক্যাপ, এই তিনটি ইউনিট ভেক্টর ব্যবহৃত হয়। তার মানে আর ভেক্টরটা আমরা লিখতে পারি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ এগুলো কি ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর উপাংশ কার, আর ভেক্টরটার। এবং এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই তিনটাকে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি এরা স্কেলার কম্পোনেন্ট। বোঝা গেল। এবার আমি যদি মড ভ্যালুটা বের করি আর এর, আর এর মড ভ্যালু এইভাবে বের করতে হয় যে মড আর লিখতে হয় সমান সমান রুটের মধ্যে এক্স স্কোয়ার, অর্থাৎ আই ক্যাপের কোএফিসিয়েন্ট তার হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্ট তার হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্ট জেড তার হোল স্কোয়ার, রুটের মধ্যে কিন্তু লিখতে হয়। এটাই হলো কি আর এর পরম মান, এটা হলো কি পরম মান। তার মানে পরম মান বের করার পদ্ধতি হলো এইভাবে, যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে তার পরম মান বের করতে দেয়, তাহলে সেটার মড ভ্যালুটা জানতে চাই। বুঝা গেল। পরম মান মানে মড ভ্যালু, আর মড ভ্যালু মানে রুটের মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ারের যোগফল। এইভাবে অবস্থান ভেক্টর কোনো একটা পয়েন্টে বের করতে পারি। অবস্থান ভেক্টর তার মানে কি হলো, যে কোনো একটা অক্ষ ব্যবস্থায় কোনো বিন্দুর মূলবিন্দুর সাপেক্ষে অবস্থানটা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাদেরকে বলবো আমরা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টর সম্পর্কে, যেটা তোমাদের ভেক্টর করতে গেলে এবং যে কোনো কিছু করতে গেলে কাজে লাগবে, সেটা হলো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর মানে কি বুঝতেই পারছো, যে একক, তার মানে পরম মানটা হবে এক, তাহলে যে ভেক্টরে পরম মান হবে এক তাকে আমরা বলবো একক ভেক্টর। বুঝা গেল। ধরো এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর এন ক্যাপ যদি হয়, তাহলে এন ক্যাপটা হবে দেখো এ ভেক্টর বাই এ ভেক্টরের পরম মান, এ ভেক্টর বাই এ ভেক্টরের পরম মান। তার মানে এ ভেক্টরের দিকে, ধরো এটা হলো এ ভেক্টর আছে, তাই তো।
এবার এই ভেক্টরের দিকে যদি বলি যে একক ভেক্টর বের করবো, সেটা কি হবে? এ ক্যাপ দিয়ে প্রকাশিত হবে, এ ক্যাপ দিয়ে প্রকাশিত হবে, বা এন ক্যাপ আমি ধরলাম, এটা এ ক্যাপ না ধরে এন ক্যাপ ধরছি, তাহলে এন ক্যাপ দিয়ে প্রকাশিত হবে। এন ক্যাপটা হবে এ ভেক্টর বা এ ভেক্টরের পরম মান। করে দেখবে যে এটা এক আসছে কিনা, যদি এক আসে তবেই তাকে আমরা বলবো পরম ভেক্টর, মানে যে ভেক্টরের পরম মান এক হবে। একক ভেক্টর হলে পরম মান এক হবে। এবার আসি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যাকে বলা হয় জিরো ভেক্টর অথবা নাল ভেক্টর বা ভয়েড ভেক্টর। যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হয়, অর্থাৎ যে ভেক্টরের পরম মান শূন্য হয়। সোজা কথায় যে ভেক্টরের পরম মান শূন্য হয় এবং যে ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। কি বললাম? যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হবে, একটা জায়গায় একটা বিন্দুতে অবস্থান করবে। মনে করো যে কোনো একটা বস্তু কণা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই যে এই বৃত্ত বরাবর যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসলো। তার মানে পুরো যাত্রা পথে ওই বস্তু কণাটার সরণ কত হলো বলতো? সরণ হলো জিরো। তার মানে সরণ তো একটা ভেক্টর, তাই না? সরণ এখানে শূন্য ভেক্টর দ্বারা প্রকাশিত হবে, কারণ ওর কোনো সরণই হয়নি বলতে পারি। কারণ এর যা অবস্থান ছিল এ পজিশনে, অন্তিম অবস্থানটা কি সেই অবস্থানেই হয়ে গেছে। এটা যদি আবার বি পজিশন বলি তাহলে এ সমান বি বলতে পারবো। এটা যদি আবার বি হয় তাহলে এ সমান বি বলতে পারবো। বুঝা গেল? তার মানে এই পুরো যাত্রাপথে ভেক্টরটা কি হয়েছে? আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে এবং এর নির্দিষ্ট কোনো দিক নেই। দেখো এদিকে গেছে। যদি আমরা হচ্ছে স্পর্শক বরাবর নিই, একটা বস্তু কোণে যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার লিনিয়ার ভেলোসিটি থাকে, তাই না? এবার লিনিয়ার ভেলোসিটিটা দেখো প্রত্যেকটা পয়েন্টে কি হয়? চেঞ্জ হয়। প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে লিনিয়ার ভেলোসিটিটা। এবং দেখো এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে আবার বি বিন্দু মানে এ বিন্দুতেই আসে, তাহলে এই অবস্থানে ভেলোসিটি দেখা গেল ইউ ছিল ফার্স্টে প্রাথমিক বেগ, এবার অন্তিম বেগটা ভি। এই দুটো সমান হয়ে গেছে, এই দুটো সমান হয়ে গেছে এ পজিশনে। তার মানে এই ভেক্টরটাকে কি বলবো? শূন্য ভেক্টর বলবো, কারণ এখানে পরম মানটাই শূন্য হবে। এটাও মেন কথা যে পরম মানটাই শূন্য হবে, তাহলে তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, তাদের ডেফিনেশন এবং এক্সাম্পল সহ শুরু করে পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর এবং বিভিন্ন ধরনের ভেক্টরগুলো যে আলোচনা করলাম, তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। এবং তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।